কি গো, ওঠো, একজন তো আমার খোঁজ করছেন। আমি ওনাকে বাইরের ঘরে বসিয়েছি। এই নাকি উনি শহর সেরা পণ্ডিত হয়েছেন তন্ত্রশাস্ত্রের। বিভূতি ঠিক ঘুমোচ্ছিল না, আলিস্যি মাখা শরীর নিয়ে চোখ বুজে পড়েছিল কেবল। সকাল সকাল স্ত্রীর এমন ঝাঁঝালো মন্তব্যে সে খাপ্পা হয়ে জবাব দিল, দেখো গৌরী, কথা বলার আগে একটু ভেবে বলো। কম মানুষের বিপদ তারণ তো করিনি। মস্তিষ্ককে বিশ্রাম না দিলে কখন কিসের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হয় তার তো কোনো ঠিক নেই। তাই আমাকে ওই বস্তুটির খেয়াল রাখতে হয়, বুঝলে? এখন যাই, দেখি কে এলো। নাম কি বললো ভদ্রলোকের? গৌরীদেবী বিভূতির প্রশ্নের কোনো উত্তর তো দিলেনই না, বরং অভিমানী নজর ক্ষেপণ করে দরজার পর্দা ক্ষিপ্রভাবে সরিয়ে হেসেলে চলে গেলেন। বিভূতি মাথার কাছে টেবিলের ওপর থেকে চশমা তুলে নিয়ে বৈঠক ঘরের দিকে এগুলো। যে ব্যক্তি এসেছে তাকে বিভূতি বিলক্ষণ চেনে। সম্মুখে চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে বিভূতি বললে, কি ব্যাপার ব্রজভূষণ বাবু, আপনি হঠাৎ কলকাতায়, তা আবার আমার বাড়িতে? ব্যক্তির নাম ব্রজভূষণ চক্রবর্তী। কিশোরীর মেসে এসে বেশ কয়েকদিন ছিলেন। কলকাতার একটি কলেজের গণিতের অধ্যাপক ছিলেন ইনি। তারানাথের সঙ্গে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এনার পরিচয় হয়েছিল এবং আপনারা অনেকেই জানেন, ব্রজভূষণ চক্রবর্তী নিয়ে আসা পাত্র অর্থাৎ তার ভাগ্নের সঙ্গে তারানাথের মেয়ে চারির বিয়ে হয়। ভদ্রলোক মাঝের টেবিলের ওপর থেকে ঢেকে রাখা জলের গ্লাসটি হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে সমস্ত জল পান করলেন। তারপর কৌতূহল ভরা চোখে বিভূতির দিকে চেয়ে বললেন, আরে, আপনি তো মশাই এখনো প্রায় সেই যুবক মানুষই আছেন। দেখে মনেই হয় না বয়স 50 উঠেছে। তা যাকগে, আমি এসেছিলাম একটু চারির বাপের বাড়িতে, কিন্তু তারানাথ চক্রবর্তীকে বাড়িতে না পেয়ে ফিরে যাচ্ছি। এমন সময় একজন অপরিচিত যুবক বললে আপনার কথা। আপনি নাকি এসব বিষয়ে টুকটাক জ্ঞান রাখছেন, এখন দীক্ষা টিক্ষা নিলেন নাকি? বিভূতি হেসে উত্তর দিল, ইচ্ছে থাকলে সকলেই বিদ্যে অর্জন করতে পারে, তার জন্য দীক্ষার প্রয়োজন কি? তাছাড়া এখন সময়কাল উন্নত হয়েছে, মানুষের মধ্যে নাস্তিকতার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সে কারণে অনেকেই বিজ্ঞানের ওপরে অলৌকিকতাকে ছেড়ে দিয়ে প্রাণ হারাচ্ছেন। কিন্তু ব্যতিক্রমী কিছু মানুষ ধরে ফেলেছেন যে সব ঘটনা বিজ্ঞানের তত্ত্বাবধানে নয়। তাদের মধ্যে কিছু সংখ্যক আমার কাছে পরামর্শ নিতে এলে আমি একটু বই খাতা উল্টে সমাধান দেওয়ার চেষ্টা করি, এই যা। ব্রজভূষণবাবু বিচক্ষণ লোক। বিভূতি যে অর্ধেক কথা তার থেকে গোপন করে গেল সেটা তার বুঝতে অসুবিধা হল না, বরং বিভূতির কথার ভেতর থেকে একটি উপযুক্ত বাক্য তুলে নিয়ে উনি বললেন, আমি সেই ব্যতিক্রমী মানুষদের মধ্যেই পড়ি বিভূতি। সেবার ঝড় জলে ভেঙে যাওয়া সাঁকো পেরিয়ে কিভাবে আমি বাড়ি গেলাম তার ব্যাখ্যা যেমন আমি এখনো পাইনি, ঠিক তেমনি তারানাথ চক্রবর্তীর কিভাবে আগের থেকেই কাগজের টুকরো এই বিষয়টা লিখে দিয়েছিল সেই অলৌকিকতাও এখন আমার শরীরে শিহরণ তোলে। তবে আজ এসেছিলাম একটা অন্য বিষয় নিয়ে। ভাবলাম ওনাকে যদি ব্যাপারটা জানাতে পারতাম তবে হয়তো কিছু একটা উপায়। তা বেশ, আমাকেই বলুন না কি হয়েছে। বিভূতি কথা কেড়ে নিয়ে বলল। ব্রজভূষণবাবু একটু দ্বিধা ভরা চোখে এদিক ওদিক চেয়ে বলতে শুরু করলেন, আমার বড় শ্যালকের বাড়ি হলো হরজাটা নামের একটি পাহাড়ি অঞ্চলে, ওই উত্তরবঙ্গে। এই বছর 7 হলো বিয়ে করেছে। অসুবিধাটা হলো তার স্ত্রী যতবারই সন্তান সম্ভবা হন ততবারই ওই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা অস্বাভাবিক। এই মনে করুন, যেমন বাড়ির আশেপাশে মরা জীবজন্তু পড়ে থাকতে দেখা যায়, মাঝে মাঝেই রাতের দিকে ফিসফিসিয়ে কাউকে কথা বলতে শোনা যায়। সে শব্দ ঘুরতে থাকে সারা বাড়ি। জানি আপনার শুনতে খানিকটা বিচিত্র লাগছে বা হয়তো অবিশ্বাস করছেন। না না, বলুন না। আপনি বুঝতে পারছেন, এমন সময় মেয়েদের একটু শারীরিক যত্ন নিতে হয়। অনেক বিধিনিষেধ থাকে, তবে গর্ভধারণের সময় পেরিয়ে গেলেও
যখন দেখা যায় তার প্রসব যন্ত্রণা উঠছে না, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে প্রসব করানো হয়। তবে বিভূতিবাবু, আপনি বুঝতেই পারছেন কতটা দুশ্চিন্তা ও অমঙ্গলের চিন্তা মাথায় নিয়ে রয়েছে আমার বড় শ্যালক ও তার স্ত্রী। মানে তার স্ত্রী কেমন একটা যেন হয়ে যায় গর্ভবতী হওয়ার মাস 7 পর থেকে। শ্যালক চিঠি পাঠিয়েছে, এবারও নাকি অবস্থার কোনো পরিবর্তন নেই। ওদিকে 7 মাস গড়িয়েছে, কি করে কি করা যায় বলুন তো? প্রতিবারের মতো এবারও কি লক্ষণগুলো একই? মানে সেই ফিসফিসে শব্দ বা মরা জন্তু পড়ে থাকা? ব্রজভূষণ কপালে হাত দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, একই ঘটনা ঘটেছে। এবারও বোধহয় বাচ্চাটাকে বাঁচানো যাবে না। বিভূতি শেষ হয়ে যাওয়া সিগারেটটায় শেষ টান দিয়ে সেটি অ্যাস্ট্রেতে রাখতে গিয়ে ছাইয়ের কিছুটা অংশ পড়ল তার ধুতির ওপর। সেই ছাই ঝেড়ে নিয়ে বিভূতি উঠে দাঁড়িয়ে বলল, আপনি যেতে চাইছেন কি, নাকি আমায় ঠিকানাটা দিয়ে দেবেন? মানে? বিভূতির ঠোঁটের কোণে একটা হাসি টেনে বলল, যেতে তো হবেই। ব্যাপারটা যতটা আশ্চর্যজনক ঠিক ততটাই দুঃখজনক। অবশ্য যদি আপনার আপত্তি না থাকে তো আমি একবার ঘটনাটা চোখের সামনে প্রত্যক্ষ করতে চাই। টুকটাক বিদ্যে আছে, হয়তো ঠাকুর মশাইয়ের মতন বসে থেকে বলে দিতে পারবো না, তবে যাচাই করে তথ্য নিয়ে সমাধানযোগ্য হলে তা করতে পারি। ব্রজভূষণবাবু উজ্জ্বল চোখে উঠে দাঁড়িয়ে বললেন, আপনাকে সঙ্গে পেলে আমিও একটু বুকে জল পাব। এমনকি আপনি যদি এমন প্রস্তাব না দিতেন, আমি ঠিক করেছিলাম আমি একাই এবার আমার বিপর্যস্ত শ্যালকের কাছে যাব। তবে বলুন, কবে বেরোবেন? চলুন কালকেই বেরিয়ে পড়া যাক। আজ একটু গোছগাছ করে নি, আপনিও তৈরি হয়ে নিন। তবে কোথাও উঠেছেন নাকি গ্রামের বাড়িতেই ফিরবেন? না, আমাকে একবার ফিরতেই হবে। ব্যাগপত্র তো কিছুই আনিনি। ট্রেনটা কখন আছে একবার বলতে পারেন? বিভূতি দ্রুত তার শোবার ঘরের থেকে হাতঘড়িটা তুলে এনে সময় দেখে বলল, এই তো এখনই একটা ঘোড়ার গাড়ি নিয়ে চলে যান স্টেশনে, তবে 9:20 গাড়িটা পেয়ে যাবেন। কাল তবে অপেক্ষা করবো আপনার জন্য, কেমন? ব্রজভূষণবাবু শুকনো বুকে কিঞ্চিত হলেও খানিকটা জল নিয়ে ফিরে গেল তার গ্রামের বাড়িতে। পরদিন দুজনেই নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়ল উত্তরবঙ্গের উদ্দেশ্যে। পাহাড়ি রেলওয়ে স্টেশনে বিভূতির এই প্রথম অবতরণ। এর আগেও কর্মসূত্রে বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত শৈলখণ্ড বিশিষ্ট অঞ্চলে সে গিয়েছে, তবে কুয়াশায় মোড়া পাইন ফর্নের জঙ্গল বেষ্টিত এমন স্টেশনে ট্রেন থেকে নামবার পরেই মনের ভেতরে একটা অকৃত্রিম উদারতায় ভরে ওঠে। মুশকিল পরিস্থিতিতে এই জায়গায় আসতে হয়েছে তাকে, তবে সে দুরাবস্থার কথা খানিকক্ষণের জন্য পরিবেশ ম্লান করে দিতে ভুলল না। এই না হলে প্রকৃতির মায়া। বিভূতির এই ভাব কাটল ব্রজভূষণ বাবুর কথায়। শ্যালকের বিয়ের সময় এসেছিলাম এদিকে, যদিও রাস্তা ভুলিনি, কারণ পাহাড়ি অঞ্চলের চিত্র সময়ের সাথে সাথে খুব একটা বদলায় না। ওরা দুজনই পাহাড়ি নুড়ি কাকড় বিছানো পথ ধরে এগুলো। হারজাটা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হারজাটা নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে উপরে উঠেছে। তার খাঁজে খাঁজে সাদা বাড়িগুলি দেখলে মনে হয় যেন দেবাদিদেবের মাথায় ধূত্র ফুল ফুটে রয়েছে। আহা, কি অপরূপ সে দৃশ্য! কিন্তু নিচের থেকে পথ যতটা কম সময়ে পাড়ি দেওয়া যাবে বলে অনুমান করা যায়, আদতে সে পথ পেরিয়ে নির্দিষ্ট বাড়ির সামনে পৌঁছতে পাক্কা 2.5 ঘন্টা সময় লাগলো তাদের। কি দুর্গম সে চড়াই! ব্রজভূষণ বাবুর শ্যালকের সঙ্গে দেখা হয়ে গেল বাড়ির মুখে ঢুকতেই। একজন বছর 40-এর প্রবীণ, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সুপুরুষ ছিলেন, তবে এখন জীবন প্রবাহ তাকে এই বয়সেই রুগ্ন করে তুলেছে।
হাতে একটা কোদাল ও বস্তা নিয়ে বাড়ির পাথুরে উঠোন পেরিয়ে এগিয়ে আসছে রাস্তার দিকে। ব্রজভূষণ বাবুকে দেখা মাত্রই ভদ্রলোকের চোখে মুখে একটা অযাচিত আশ্বাসের প্রতিফলন দেখা গেল। উনি ঈষৎ অপ্রস্তুত হয়ে বললেন, আরে ব্রজদা, তুমি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি এখন তোমাকে পাবো। ইনি বুঝি তোমার বন্ধু? আচ্ছা বেশ, তোমরা বসো। হ্যাঁ, আমি একটু। আপনার হাতের বস্তায় বুঝি কোনো মরা জন্তু আছে? ভদ্রলোকের সৌজন্যতার হাসিটা মুহূর্তেই মুখের থেকে উড়ে গেল বিভূতির প্রশ্নে। সে বলল, একটা পাহাড়ি ভামবেড়াল মরে পড়েছিল একদম সদর দরজার সামনে। এই শুরু হয়েছে কয়দিন ধরে। আমি সব শুনেছি রঞ্জনবাবু। আপনার নাম ধাম পরিচয় পরিস্থিতি সবকিছুর খবর জেনেই আমি এসেছি। যান, আপনি এটির সদ্গতি করে আসুন, আমরা বারান্দায় বসছি। এই কথা শুনে ভদ্রলোক যেন খানিক স্বস্তি পেলেন। নইলে তার শ্যালক জানলেও নতুন একজনের সামনে এসবের ব্যাপারে হঠাৎ জানাতে গেলে স্বাভাবিকভাবেই একটা অপ্রস্তুতির ব্যাপার ঘটে। ওরা দুজনে বারান্দায় পেতে রাখা চেয়ারে এসে বসল। ওই বাড়ির বাতাসে কেমন যেন একটা সোদা সোদা গন্ধ মিশে আছে। মরা পচা গন্ধের সঙ্গে পুরনো বাড়ির গন্ধ মিশলে যে প্রকারের ভয়ঙ্কর তিক্ত ঘ্রাণের সৃষ্টি হয়, এই গন্ধ তারই সাদৃশ্যের কিছু। রঞ্জনবাবু শূন্য বস্তা ও কোদাল নিয়ে ফিরে আসার পরে কিছু একটা বলতে যাচ্ছিলেন। বিভূতি বলল, একবার আপনার স্ত্রীকে দেখে আসি চলুন। ব্রজভূষণ বাবুর বোনকে দেখার জন্য মনটা ছটফট করছে, তাই না? দাঁড়ান, একটু বসুন। রঞ্জনবাবু ঘরে গেলেন, বোধহয় তার অসুস্থ স্ত্রীর অবস্থার ব্যাপারে নিশ্চিত হতে। খানিক বাদে উনি বাইরে এসে ওদের ডেকে নিয়ে ঘরে ঢুকলেন। বিছানার উপরে এক শীর্ণকায় নারী মূর্তি ঘরের কড়িকাঠের দিকে চেয়ে রয়েছে। ব্রজভূষণ বাবুর দিকে না তাকিয়েই মেয়েটি বলল, দাদা, ভালো আছো? আমার দিকে তাকাবি না বোন? দাদা, আমার ঘাড় ঘোরানোরও জো নেই। তোরা দেখতে পারছিস না ও কিভাবে আমায় আটকে রেখেছে? এই কথা শুনে বিভূতি ও ব্রজভূষণের মধ্যে একবার চোখ চাওয়াচাই হল। রঞ্জনবাবু বিছানার দিকে এগিয়ে গিয়ে বললেন, তোমার আবার শরীরটা খারাপ লাগছে নাকি রাখি? বলে তার কপালে ডান হাতের চেটো রেখে একবার উত্তাপ পরীক্ষা করলেন। তারপর মুখে একটা অপ্রস্তুত হাসি টেনে বললেন, জ্বর এলেই এমন ভুলভাল কথা বলতে শুরু করে। এখন না ঘুমানো পর্যন্ত এসব বলা ওর থামবে না। উনি প্রাত্যহিক কি খাবার দাবার খাচ্ছেন? খাবার বলতে তেমন কিছুই তো খেতে চায় না। দু একদিন পর পর কিছুটা মাছ ভাজা খাওয়ার ইচ্ছা দেখায়, তখন এনে দিই। একটু নরম করে ভেজে দিলে খেতে পারে। আপনার বর্তমান জীবিকা কি? ব্রজদা জানেন, যখন ওনার বোনকে নিয়ে আসি আমি বিয়ে করে, তখন আমি রেল বিভাগের এক বড় চাকুরে ছিলাম। আমার বাবার গোঁড়া সাহেবদের সঙ্গে পরিচয় নেহাত মন্দ ছিল না ব্যবসায়িক সূত্রে। সেই আমলে পাওয়া চাকরি, অনেক বড় জায়গায় চলে গিয়েছিলাম। তবে রাখির এমন অবস্থা হওয়ার পর থেকে বছরের পর বছর সে চাকরিতে আর যোগদান দিতে পারিনি। কাজেই এখন এখানেই পড়ে আছি আর ওর দেখাশোনা করি। টাকার দরকার হলে বাবার কাছের থেকে নিয়ে আসি। আমাদের অর্থব্যবস্থা কোনো কালেই খুব মন্দ নয়। আপনি কি কিছু বুঝলেন? রঞ্জনবাবুর এই প্রশ্নে ব্রজবাবুও বিভূতির দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইলেন। বিভূতি বলল, না, তেমন কিছু এখনো বুঝতে পারিনি। তবে আমরা ছাড়া এই বাড়িতে কেউ আছে কিনা বুঝতে গেলে আমায় আরো কিছু লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। সময় লাগবে কিছুটা। আপনি কি একজন ওঝা? বিভূতি ঈষৎ হেসে হাত জোড় করে জবাব দিল, আমি কোনো ওঝা রোজা বা তান্ত্রিক নই রঞ্জনবাবু। তবে এই সমস্ত বিষয় কিছুটা পুঁথিগত জ্ঞান রাখি আমি, এই মাত্র। বিদ্যায় কুলালে তার প্রতিকার আমি সাধ্যমতো করে থাকি। আমার উপরে এটুকু ভরসা রাখতে পারেন যে এই মানুষটি যখন কলকাতা থেকে এত দূরে চলে এসেছে আপনার বিপদের কথা শুনে, তখন মানুষটার পরিচয় যাই হোক, সে চায় আপনাকে মুক্তি দিতে ও আপনার সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে। আমায় একটু আশপাশটা ঘুরে দেখতে দিন। যদি সব ঠিক থাকে তবে
কালকের মধ্যে কিছু একটা বের করে ফেলবো। কোন ডাক্তার এখন দেখছেন? ওই নিচের বাজার থেকে ডাক্তার হারান আসেন। উনি আমাদেরই প্রতিবেশী ছিলেন, তবে বারংবার এমন উপদ্রব দেখতে দেখতে তারা এখন আপনাদেরই সংশয়ের দৃষ্টিতে দেখে, তাই তো? রঞ্জনবাবু নিঃশব্দে মাথা ওপর নিচে নাড়লেন। বিভূতি ঘরের থেকে বেরিয়ে এলো উঠোনে। রঞ্জনবাবুর বাড়িটার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। বলা যায় একদম হারজাটা চূড়ায় এই শ্বেত বর্ণের দোমহলা বাড়ি। এর নিচের খাঁজটায় বেশ কয়েক ঘর গৃহস্থ রয়েছে, তবে আসার সময় যে গুটি কয়েক লোকজন চোখে পড়েছিল, বিভূতির ধারণা হয়েছে তারা বাঙালি নয়। বাড়িটা দুই ধারে সমতল ভূমি বেশ খানিকটা থাকলেও পেছনের দিকটায় সামান্য হাঁটা পথের মতো জায়গা পার হলেই গভীর খাদ। যে খাদে পড়ে গেলে হয়তো মৃতদেহ পর্যন্ত উদ্ধার করা যাবে না, এই হলো বিভূতির সন্দেহ। হঠাৎ বিশু ঠাকুরের শিখিয়ে দেওয়া গৃহবন্ধকরণের কথাটা মাথায় আসতেই সে ঠিক করল এখনই এক ঘটি জল নিয়ে সে আগে গৃহবন্ধকরণ করে নেবে। এই প্রক্রিয়া করলে এই বাড়ির ভেতরে বাইরের কোনো কালো শক্তি প্রবেশ করতে পারবে না, এবং যদি বাস্তুভিটের মধ্যেই এমন কিছু থেকে থাকে তবে তা মুহূর্তেই পলায়ন করবে। ঘটি চেয়ে জল নিয়ে সে ওই বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতেই রঞ্জনবাবু শোবার ঘরের থেকে ভেসে এলো তার স্ত্রীর যন্ত্রণা মিশ্রিত আর্তনাদ। ব্রজভূষণ বাবু ও তার শ্যালক ছুটে গেল শোবার ঘরে। বিভূতিও ঢুকলো তার পেছন পেছন। রাখি দেবী বিকৃত মুখে বলে উঠলেন, আমায় হাসপাতালে নিয়ে চলো, আমার আবার সেরকম অসহ্য যন্ত্রণা হচ্ছে। রঞ্জনবাবু ব্যাকুল দৃষ্টিতে ব্রজভূষণের দিকে তাকিয়ে ব্যস্ত হাতে তার স্ত্রীর পায়ের দিকটা হাতে তুলে নিয়ে বললেন, ব্রজদা, তোমার বোনের হাতের দিকটা ধরো। ওকে এখনই নিয়ে যেতে হবে নিচের বাজারে, ওখানে চিকিৎসা কেন্দ্র আছে। এরকম ব্যথা ওর মাঝে মধ্যেই হয়। বিভূতিবাবু, আপনি একটু নিচের না, আমি যাচ্ছি, আপনি একটু ব্রজদাকে সাহায্য করুন। রঞ্জনবাবু চলে গেলেন। নির্দিষ্ট সময়ে বাইরে মোটরের শব্দ উঠতেই বিভূতি ও ব্রজবাবু রাখি দেবীকে উঁচু করতে যেতেই প্রথম একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো বিভূতির। এই রোগা শীর্ণকায় মহিলার ওজন অনুমানের প্রায় দ্বিগুণ। পেটে নবজাতকের ভ্রূণ থাকলে বক্ষতলের শরীরী ভাষা পরিবর্তন হয়ে যতটা সেই জায়গাটা ফুলে ওঠে, গর্ভধারণের 7 মাস পরেও তেমন কোনো দেহাবয়বের চিহ্ন নেই। সে না হয় খাওয়া দাওয়া না করার কারণে অথবা কোনো নিয়ম কানুনের গলদের জন্য হতেই পারে, বিভূতি বইতে পড়েছে। তবে এমন কঙ্কালসার দেহের এইরূপ ওজন হওয়ার কারণ বিভূতির মাথায় এলো না। দুইজন মিলে রাখি দেবীকে ভ্যানে তুলতে রীতিমতো তাদের কপালে ঘামের বিন্দু জমে উঠল, ওই পাহাড়ি শৈত্যপ্রবাহের মধ্যেও। ব্রজভূষণবাবু গাড়িতে উঠে বসলে বিভূতি পকেট থেকে রুমাল বের করে নিজের কপালে একবার চালিয়ে বলল, আপনারা ওনাকে নিয়ে বেরিয়ে পড়ুন, আমি বাড়িতেই থাকছি। এই চলো ড্রাইভার, দেরি করুন। ব্রজভূষণবাবু ব্যাপারটা সামলে নেওয়ার মতো উগ্র ব্যস্ততা দেখিয়ে বিভূতিকে বিস্মিত দৃষ্টিতে একবার হাত নেড়ে সামনে তাকালেন। সেও বুঝতে পেরেছে তার বোনকে এই পর্যন্ত নিয়ে আসতে গিয়ে যে ব্যাপার খুব গুরুতর কিছু ঘটেছে এই বাড়িতে ও তার বোনের সাথে। বিভূতির করা গৃহবন্দীকরণ আদতেও কতটা কার্যকরী হলো তা ঠাউর করা গেল না। সন্ধ্যার সময় যতক্ষণে তারা ফিরে এলো ততক্ষণে কেবল কয়েক পশলা বৃষ্টি, অর্ধেক প্যাকেট সিগারেট আর একটা ছোট্ট ঘুম হলো বিভূতির সঙ্গী। যদিও ঘুমটির কারণ ছিল পথশ্রমের ক্লান্তি এবং বৃষ্টির একঘেয়ে ঝিমোনো শব্দ। রেখা দেবী এখন অনেকটাই সুস্থ এবং সংযত। বিছানায় বসিয়ে দেওয়ার পর উনি বিভূতিকে বললেন, আমাদের বাড়িতে এই প্রথম এলেন, এদিকে দেখুন আমি নিজেই কেমন অসুস্থ হয়ে পড়ে রয়েছি।
খাওয়া দাওয়াও তো কিছুই হয়নি। ওনাকে খাবার দাবার গুলো দাও না একটু বেড়ে। বিভূতির সত্যিই প্রচণ্ড খিদে পেয়েছে তখন। তাদের জন্য বরাদ্দ দোতলার শোবার ঘরে বিভূতিকে খাবার দিয়ে গেল রঞ্জনবাবু। সে খানিক নিশ্চিন্ত মনে তার জন্য দোকান থেকে কিনে আনা রুটি, আলু বেগুনের তরকারি এবং মাখা সন্দেশ খেয়ে খানিক স্বস্তি পেল। ব্রজভূষণবাবু তার ঘরে আসতেই সে জিজ্ঞেস করল, রেখাদেবীর কি চিকিৎসা হলো? উনি অমন কেন করছিলেন? ব্রজভূষণবাবু ভ্রুকুটি করে বসলেন বিছানার এক কোণে। তার মুখে দুশ্চিন্তার ছাপ থাকাটা স্বাভাবিক, তবে এই শুধু দুশ্চিন্তার প্রতিচ্ছবি নয়। উনি ধরা গলায় বললেন, আমার শ্যালক যে প্রচুর অর্থ ব্যয় করে চলেছে তার স্ত্রীর উপর, সেটি খুবই স্বাভাবিক। খুবই খারাপ লাগছে ছেলেটির জন্য, জানেন। পাহাড়ি অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা উন্নত, কারণ ওদিকটায় ঠান্ডার মরশুমে এখনো অনেক বিদেশি সাহেব পরিবার রয়েছে, যা গিয়ে বুঝলাম। কারি কারি টাকা খরচ করে বোনকে রক্ত দিতে হল, এমন টাকা ওর পেছনে মাঝে মাঝেই খরচ হচ্ছে। বিভূতি সব কথা শুনে একটা সিগারেট ধরিয়ে বলল, রক্তের জন্য এমন যন্ত্রণা হওয়ার কারণ কি? রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হয়ে উঠল, এটাও কি কোনো রকমের স্বাভাবিক বিচার? আপনি লক্ষ্য করেছিলেন আপনার বোনের শরীরের ওজন কি প্রকার ছিল যখন আমরা তাকে তুলে ধরলাম গাড়িতে নিয়ে যাওয়ার জন্য? একদম ঠিক, আমিও এই কথাটা বলতাম, তবে সারাদিনের হাঙ্গামায় একদম মাথায় ছিল না। কে ওখানে? এমন সময় দরজার বাইরে একটি ছায়া পড়তে দেখে বিভূতি বলে উঠল। গলা ঝেড়ে রঞ্জনবাবু ঘরে ঢুকলেন, বললেন, আগে আমি ব্রজদা বলছিলাম তোমাদের জন্য রাতে ভাত চাপিয়ে দিই। বিভূতি খানিক সন্দিগ্ধ দৃষ্টিতে রঞ্জনবাবুর দিকে চেয়ে বলল, আপনি কি কোনো কিছু অনুভব করেননি এতদিনে? আপনি কি নিশ্চিত যে ডাক্তারি ব্যবস্থায় আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবেন? হঠাৎ এমন কথা বলছেন কেন বিভূতিবাবু? আমি যদি জানতাম কিভাবে ওকে রক্ষা করা যায় তাহলে আমি নিজেই মুক্তি পেতাম। সন্তানের পরিজন নেই, কত বুঝিয়েছি, কিন্তু বেচারি মেয়ে একটু মা ডাক শুনবে বলে প্রতিবার এই অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করে চলেছে। ব্রজভূষণবাবুর মুখে শুনেছি আপনার বাড়িতে নাকি কোনো কোনো সময় ফিসফিসিয়ে কাউকে কথা বলতে শোনা যায়। এমন অভিজ্ঞতা আপনার শেষ কবে হয়েছে? সপ্তাহখানেক আগেও হয়েছে, এমনকি আজকাল যে কোনো দিন হতে পারে। ওসব ব্যাপার আমার হাতে নেই বিভূতিবাবু। আপনার গ্রামের বাড়ি কোথায়? নীলগাঁও। আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার পর আপনি তো এই বাড়ি ছেড়ে দিয়ে সেখানে গিয়ে থাকতে পারতেন। যেহেতু রাখি দেবীর কোনো পরিজন নেই, আপনার নিশ্চয়ই আছে। অন্তত তাকে দেখাশোনার লোক তো পাওয়া যাবে। রঞ্জনবাবু খানিক অপ্রস্তুত হয়ে বললেন, আমার মা নেই। বাবার অবস্থা শেষ 5 বছর ধরে শয্যাশায়ী। পুরনো চাকর তামাং তার দেখাশোনা করে। সেখানে রাখিকে নিয়ে উঠলে পাছে বাবা আরো ভেঙে পড়েন, সেই কারণে ওকে আর ধকল দিতে চাইনি। বেশ, আমি তো আর রাতে কিছু খেতে পারবো না। ব্রজভূষণবাবু যদি কিছু... না না, আমিও খাবো না। আপনার বোনের সঙ্গে একটু দেখা করবেন না? হ্যাঁ চলো বিভূতি, তুমি বসো, আমি আসছি। বলে ওরা দুজন চলে গেলে বিভূতি চিন্তায় পড়ল। কি একটা যেন মিলছে না এই বাড়িতে। মেয়েটির এমন অবস্থায় তার প্রিয়জনের পদক্ষেপ আরো বেশি হওয়া প্রয়োজন ছিল কি? বিভূতির কাছে লক্ষণ শাস্ত্রের একটা বই আছে। জাতক জাতিকা জন্মানোর পূর্বে জননীর শরীরের অবস্থা এমন হতে পারে, কি ঘটলে তা একবার দেখার জন্য সে তার পুটলির থেকে ওই বইটি বের করে খুঁজতে শুরু করল। এই পুটলিতে মোট 4টি পুস্তকের জায়গা আছে বরাবরই। একটি লক্ষণশাস্ত্র, অন্যটি নানাবিধ তন্ত্রচর্চা ও ফলাফল, অন্যটি তিব্বতী তন্ত্রের দেবদেবীর পরিচয় ও বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা, এবং চতুর্থটি হল তারানাথের দেওয়া তার ঠাকুরদাদার আশ্চর্য পুঁথি।
এই পুঁথি শেষবার এক জমিদার বাড়ির গুপ্ত সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করার পর এক অশান্ত নদী তরঙ্গের মুখে পড়ে যখন সে ডুবে মরে যাচ্ছিল তখন তার সাথেই ছিল। তবে আশ্চর্যের বিষয় হল এর একটি পৃষ্ঠাও ওই দুর্যোগের স্মৃতি বহন করে না। এর অবস্থা আগেও যেমন ছিল এখনো তেমন। সে ঘটনার পরে কেটে গেছে প্রায় 20 বছর। এর মাঝে তারানাথ ফেরেনি আর মটলেনি। তবে এই পুস্তক তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বিভূতিকে মুশকিল আসানের তথ্যসূত্র বলে দিয়েছে। বিভূতির সঙ্গে তেমন কোনো বিপদগ্রস্ত ঘটনা ঘটেনি, সেহেতু প্রাণ রক্ষার্থে এই পুঁথির ভূমিকা তেমন পড়েনি। লক্ষণ শাস্ত্রের পুস্তকে তেমন কিছু উপযোগী না পেয়ে বিভূতি তারানাথের দেওয়া পুঁথিটি একবার পার করল। প্রথম পৃষ্ঠা উল্টানোর পর সে দেখল না, সেখানে তার এই সমস্যার কোনো সমাধানের সূত্র নেই। এমন সময় ব্রজভূষণ বাবু ঘরে এলেন, বললেন, রাখির একটু ঘুমের প্রয়োজন, তাই চলে এলাম। আপনি কিছু পড়াশোনা করছিলেন নাকি? কিছু বুঝতে পারছেন বিভূতিবাবু? বিভূতি পুঁথিটা তার পেছনে মাথার বালিশের উপরে রেখে বললে, না, এখনো তেমন কিছু বুঝে উঠতে পারিনি, তবে কাল আরো একবার গৃহবন্ধকরণ করব। আমার কোনো একটা অনুমান মিলছে না ব্রজভূষণ বাবু, আরো খানিকটা দেখতে হবে, বুঝলেন? কিছু একটা বুঝতে পেরেও বুঝতে পারছি না। ব্রজভূষণ বাবু চিন্তিত মুখে বিছানায় শুয়ে পড়ে ডান হাত ভাঁজ করে রাখলেন চোখের ওপর। বাইরে ঝিঝি পোকার অসহ্য আর্তনাদে নিশুতি সবুজে ঘেরা পাহাড় রাশি যেন সজাগ রাত্রি যাপনের ইঙ্গিত বহন করছে। ঘণ্টাখানেক বিছানায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকার পর হাত ঘড়িতে সময় দেখল বিভূতি। রাত 9:15। ব্রজভূষণবাবু ঘুমিয়ে পড়েছেন অনেকক্ষণ। বিভূতি একটা সিগারেট ধরিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ ঘরের ভেতরটায় নীল আলোক কণিকার ভাসমান রেণু পুঞ্জীভূত হতে শুরু করেছে বিভূতির চোখে পড়ল। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গের থেকে ফুলকি নির্গত হয়। বিভূতি দ্রুত তার বালিশের ওপর থেকে পুস্তকটি তুলে নিয়ে তার প্রথম পৃষ্ঠা উল্টাতেই দেখতে পেল ঠিক আগের মতোই শূন্য কাগজের বুকের উপরে ভেসে উঠেছে কিছু বাক্য। তাতে লেখা আছে, লুপ্ত আছে গুপ্ত কথা, নীরের পিছে জমছে ব্যথা, পিশাচ দলের প্রসাদ তোলে নরক রূপী স্বামীর ফলে। বিভূতি এখন এই বিষয়ে অনেকটাই তৎপর। কথাগুলি আবার পৃষ্ঠার ওপর থেকে হারিয়ে যাওয়ার আগে সে বেশ কয়েকবার পড়ে নিয়ে লাইনগুলো মুখস্থ করে ফেলল। ক্রমে সে ফুলকি কণা মিলিয়ে এসে স্বাভাবিক নৈশকালীন উদাস আলোকে ভরে গেল ঘর। বিভূতির হাতের সিগারেটটি পুড়ে একদম শেষ হয়ে আসতেই সে ছুঁড়ে মারল সিগারেটটি পেছনের জানলা দিয়ে। ঠিক এমন সময় নিচের থেকে রঞ্জনবাবু ও রেখার ঘরের পেছনের জানলাটা খোলার শব্দ হলো। বিভূতি জানলার দিকটায় সরে গিয়ে নিচের দিকে দৃষ্টি ফেলতে যাবে, ঠিক এমন সময় তার জানলার লৌহ গড়াত 2 হাতে চেপে ধরে তার সম্মুখে ভেসে উঠল একটা ভয়ঙ্কর পৈশাচিক মূর্তি। সে বলল, জানিস না আমি আগুন দেখলে আসতে পারি না? এত বড় স্পর্ধা তোর, এটা কেন করলি তুই? বিভূতির চোখ বিস্ফারিত। তার হাতে ধরে থাকা পুঁথির দিকে একবার তাকিয়ে সেই অর্ধগলিত নারী মূর্তি নেমে গেল দেওয়াল বেয়ে ঠিক রঞ্জনবাবুর ঘরের দিকে। বিভূতি এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত দরজা খুলে নিচে যাওয়া সিঁড়ি ধরল। ঘরের ভেতর থেকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আতঙ্কিত ব্রজভূষণ বাবু বলে উঠলেন, কি হলো বিভূতিবাবু? নিচে রঞ্জনবাবুর ঘরের সামনে এসে বিভূতি দরজায় আঘাত করল। রঞ্জনবাবু!
দরজা খুলুন রঞ্জনবাবু, রঞ্জনবাবু দরজা খুলুন। রঞ্জনবাবু দরজা খুলে ঘুম জড়ানো কণ্ঠে বললেন, কি হয়েছে বিভূতিবাবু? আপনি এত রাতে ঘুমাননি? এই মাত্র নিচের ঘরের জানলা খোলা হয়েছে, আপনি নিশ্চয় ঘুমিয়েছিলেন না। রঞ্জনবাবু অবাক ভঙ্গিতে বললেন, জানলা? কোথায়? না তো। দেখুন রঞ্জনবাবু, আমার কাছে কিছু লুকোনোটা ঠিক হবে না। আমি চাই আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠুক। আপনি সন্তানের মুখ দেখুন। আমি নিজের চোখে দেখেছি এক ভয়ানক মূর্তি আপনার ঘরের দিকে আসছে। রঞ্জনবাবু যেন আকাশ থেকে পড়লেন এই কথা শুনে। উনি বললেন, মূর্তি দেখেছেন? এতদিন তো কেবল শুধু শব্দ শোনা যেত। ততক্ষণে ব্রজভূষণ বাবু বিভূতির পেছনে এসে দাঁড়িয়েছেন। রঞ্জনবাবু ওনার দিকে তাকিয়ে বললেন, ব্রজদা, আপনারা ফিরে যান। আমি চাই না আপনাদের কোনো বিপদ হোক। এই কারণে আমি কাউকে আসতে বলি না এখানে। কিছু একটা আছে এখানে। রাখিকে আমি ভালোবাসি। শুধু এটুকু প্রার্থনা করবেন আমি যেন ওর সাথেই চলে যাই। চলে যাওয়ার জন্য এখানে আসেনি রঞ্জনবাবু। এর শেষ না দেখে আমি যাব না। অমনীশ কিয়ত এবং জীবশ্রে দুজতে জ্ঞান অভরমণ পুঞ্জতে দরলু ভরামি নম নম। ওম শ্রীকৃষ্ণ। যান, ঘরে চলে যান, ঘুমিয়ে পড়ুন। ব্রজভূষণ বাবু, ওপরে চলুন, কথা আছে আপনার সাথে কিছু। ব্রজভূষণ বাবু প্রত্যয়ী বিভূতির পিছু নিয়ে উপরে এলেন। ঘরে এসে বিভূতি তাকে প্রশ্ন করল, আপনার শ্যালক আপনাকে এখানে আসার প্রস্তাব দেয়নি চিঠিতে? পরিস্থিতির উল্লেখ করেছে, তবে আসার কথা বলেনি। যদিও বলেনি কারণ জায়গাটা প্রথমত আমাদের থেকে অনেক দূর, আর বেচারা ভয় পায় পাছে এখানে এসে অন্যেরা বিপদে পড়ে যায়। তার ওপর কাউকে একটু সমাদর করার মতন অবস্থা তো নেই এই বাড়িতে। অর্থের অভাব নেই যে ব্যক্তির, সেই ব্যক্তি বাড়িতে একজন কাজের লোক রাখতেই পারে। আপনার কি মনে হয় রঞ্জনবাবুর গ্রামের বাড়ি অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি আপনি শেষ কবে গেছেন? ব্রজভূষণ বাবুর মুখে কোনো কথা নেই। তিনি যেন বিভূতির কথায় এক অযাচিত চিন্তার জগতে চলে গেছেন। বিচার বুদ্ধিহীন হয়ে বললেন, না, আমি যাইনি এই নতুন বাড়িতে। রঞ্জনের দিদিকে কলকাতায় থাকতেই বিয়ে করি, তখন তারা থাকতোই ওই শহর, পরে এখানে চলে আসে। আর আমি চাকরির সূত্রে এতটাই ব্যস্ত যে এদিকে আর আসা হয় না। চিঠিতে কথা হতো ওনার স্ত্রীর সঙ্গে। ও ঠিকই বলেছে, আমার শ্বশুর অসুস্থ, পক্ষাঘাতে ঢুকে। ওনার চিঠিপত্র পর্যন্ত অন্য একজন লিখে দেয়। কিন্তু আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনার শ্যালক কিছু একটা লুকোচ্ছে বলে আমার ধারণা ব্রজভূষণ বাবু। কিছু মনে করবেন না, কাল আমি একবার বেরোব সকাল সকাল। আপনি আমায় একটা সাহায্য করতে পারবেন? আপনি আপনার শ্যালককে বলবেন এক অতি জরুরি কাজের কারণে হঠাৎ আমায় বেরিয়ে পড়তে হয়েছে। আজ রাতে আপনার সাথে কথায় কথায় আমার সেই কাজের কথা মনে পড়ে গেছে, তাই আমি বেরিয়ে গেছি। কাজটি আইন আদালত জনিত। ব্রজভূষণ বাবু পাংশু মুখে মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি বুঝতে পারলেন না, এমনকি বিন্দুমাত্র আঁচও পেলেন না যে এই বাড়িতে কি হতে চলেছে। পরদিন ভোর না হতেই বিভূতি পায়ে হেঁটে প্রথমে নিচের বাজারের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পৌঁছল। এখানে একটি ডাক্তার, যার নাম রাজেশ গোমস, খ্রিস্টান। রঞ্জনবাবুর কথা বলতেই ডাক্তারের মুখ থমথমে হয়ে গেল। উনি ঢোক গিলে বিভূতির দিকে একবার তাকালেন। তারপর তাকে চেম্বারে নিয়ে গিয়ে বসিয়ে উনি বললেন, রঞ্জনবাবুর স্ত্রীর এই ব্যাপার নতুন নয়। ওই অঞ্চলে মানুষ ওই বাড়িকে ভয় পায়। অনেকেই নাকি সাহায্যের জন্য থাকতে গিয়ে বিভিন্ন রকমের শব্দ শুনেছেন। টাকা পয়সায় কোনোদিনও পেছননি রঞ্জনবাবু। গ্রামের বাড়ি নীলগাঁওতে তার মস্ত জমিদারি। আজ থেকে 5 বছর আগেই বুঝতে পারলাম ওনার স্ত্রীর রোগ ধরতে পারছি না। তখন থেকে উনি বলেন কেবল তার স্ত্রীকে রক্ত দিয়ে যেতে। বিশ্বাস করবেন না, আমার খুব মায়া হয় মেয়েটিকে দেখে। আপনি শিক্ষিত সমাজের মানুষ, আমার দেখা প্রথম ব্যক্তি যিনি ওদের ব্যাপারে আমায় কিছু জিজ্ঞেস করল।
আপনাকে বলছি মিস্টার বন্দ্যোপাধ্যায়। মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম তাকে নিয়ে শহরের হাসপাতালে যেতে, কিন্তু তিনি তা করেননি। এক ঝড় জলের রাত্রে আমি এক রোগীকে ইঞ্জেকশন দিয়ে চেম্বারে এসে বসেছি, এমন সময় উনি এলেন। আমি ভাবলাম হয়তো তার স্ত্রীর আবার রক্তের প্রয়োজন, কিন্তু না, উনি এসেছিলেন আশ্চর্য এক প্রস্তাব নিয়ে। এক বান্ডিল টাকা নিয়ে এসে আমার এই টেবিলের উপর রেখে উনি বললেন, ডাক্তার গোমস, আমার স্ত্রীর যা অবস্থা, ওকে নিয়ে আমি দূরের কোনো চিকিৎসালয়ে ভ্রমণ করতে চাই না। সেজন্য আমি চাই, যেহেতু রক্ত দিলেই ওর শরীর একটু ভালো হচ্ছে, আপনি ওকে নিয়ম করে রক্ত দিয়ে যান। প্রয়োজনে দ্বিগুণ টাকা আপনাকে দেব। ঈশ্বরের ইচ্ছেতে কর্ম, তিনি যেদিন চাইবে সেদিনই আমাদের সন্তান হবে, সে এখানে হোক বা বড় কোনো হাসপাতালে। রোগী যদি চিকিৎসা না করাতে চান তবে আমি আর কি করতে পারি বলুন? তবে মেয়েটির প্রাণ শক্ত, ও যে এখনো বেঁচে আছে এটাই অবাক করার বিষয়। পেটে সন্তান এলে যে বিশেষ গুণমানযুক্ত খাদ্য, যত্ন এগুলোর প্রয়োজন, তার কোনোটিই শুধু এবার নয়, কোনোবারই সে পায় না। তবু সে মা হওয়ার যুদ্ধে অনড়। শিশুটিও এ কারণে প্রসবযোগ্য হয়ে ওঠে না। তবে আরো আশ্চর্যের বিষয় হলো, মেয়েটিকে প্রতিবারই রক্ত দেওয়া হয় অস্বাভাবিকভাবে, কিন্তু সে রক্ত শরীরে রয় না, শিশুর শরীরেও যায় না। নিজে নিজেই কিভাবে নিঃশেষিত হয় কোনো ঠিকানা নেই তার। অ্যানিমিয়া বা রক্তাল্পতা কোনো লক্ষণ কিন্তু তার মধ্যে নেই। বিভূতি কোথাও না কোথাও দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছে। তখন এটুকু সন্দেহ তারও এসেছিল যে রঞ্জনবাবু কিছু না কিছু একটা ব্যাপার গোপন করার চেষ্টা করছেন। সে বলল, নীলগাঁও এই জায়গার থেকে কত দূর? বেশি দূর নয়, সমতলে গিয়ে যে কোনো একটা মোটরকে বলুন, নিয়ে যাবে। পাহাড়ি রাস্তায় পৌঁছতে একটু সময় লাগলো, দূরত্ব কয়েক কিলোমিটারের। ওদিকে চাষাবাদ, ফিশারি সব আছে, ধনী ব্যক্তিদের এলাকা। বিভূতি এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল উল্লেখিত নীলগাঁওয়ের উদ্দেশ্যে। সমতলে পৌঁছে সেই অঞ্চলে তার পৌঁছতে সময় লাগল ঘণ্টা দেড়েক মতন। রঞ্জনবাবুকে এই গ্রামে কে না চেনেন? পাহাড়ি অঞ্চল হলেও বিরাট বিরাট দোমহলা কাঠের বাড়ির এখানে কোনো অভাব নেই। এবং আরও বড় বিষয় হল, এই অঞ্চলের প্রসিদ্ধ দুজন অর্থবান মানুষের মধ্যে একজন হলেন ব্রজভূষণ বাবুর শ্যালক রঞ্জন চৌধুরী। তার বাড়িতে পৌঁছতেই প্রথম বিভূতির চোখে পড়ল একটি যুবতী সদ্য বিবাহিত মেয়ে বাড়ির দোতলায় দাঁড়িয়ে গ্রামোফোন শুনছেন। রঞ্জনবাবু তো তার বাড়িতে এমন কোনো মেয়ের উপস্থিতির কথা বলেননি। বিভূতি তাকে দেখা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে দরজার সামনে গিয়ে ডাকল, বাড়িতে কেউ আছেন? সম্মুখের দরজা খোলা। উন্মুক্ত দরজার ওপারে বিরাট বৈঠকখানায় একজন বৃদ্ধ বসে আলবোলা টানছেন। সেটা বিভূতির চোখে পড়ল, কিন্তু তাকে দেখা সত্ত্বেও লোকটির অভিব্যক্তির কোনো পরিবর্তন হচ্ছে না দেখে সে একটু লজ্জিত বোধ করে আবার হাঁক পাড়তে যাবে, এমন সময় এক নেপালি বৃদ্ধ ঘাড়ে ঝোলানো আধময়লা গামছায় হাত মুছতে মুছতে বাইরে এলো। বিভূতিকে শান্ত দৃষ্টিতে জরিপ করে সে বললে, কাকে চাই? বিভূতি ঘরের ভেতরে বসে থাকা বৃদ্ধর দিকে তাকিয়ে বললে, উনি কি রঞ্জনবাবুর বাবা? হ্যাঁ, কেন বলুন তো? ওনার সঙ্গে একটু কথা বলা যাবে? এবার সম্মুখের ব্যক্তি অবাক দৃষ্টিতে বিভূতির দিকে খানিক চেয়ে থেকে বলল, উনি অন্ধ এবং বোবা, সেটা আপনি জানেন না? আপনি কোথার থেকে এসেছেন? আমি এসেছি ওনার মেয়ের বাড়ির থেকে। ওনার জামাই ব্রজভূষণ চক্রবর্তী আমার বন্ধু। এই কথা শোনা মাত্রই চাকর গোত্রীয় লোকটির চোখ সজাগ হয়ে উঠল। উনি বিস্ময়ে চমকে উঠে বললেন, হঠাৎ আপনি এখানে? উনি তো লিখতেও পারেন না। ওনার মেয়েকে চিঠি নিশ্চয়ই আপনি লিখে দেন। দেখুন, একটিও মিথ্যে কথা বলবেন না। একটি মেয়ের সঙ্গে নিরন্তর পাপ হয়ে যাচ্ছে।
সেটি আপনারা কিভাবে দিনের পর দিন সহ্য করছেন তার হিসেব আমি নিয়েই ফিরব। চাকর ঢোক গিলে পেছনের উন্মুক্ত বৈঠক ঘরের দিকে একবার চাইল, তারপর বলল, এখানে নয় কর্তা, ওদিকে রাস্তার দিকে চলুন বলছি। এ কেবল আমার চাকরিটা দেখবেন যেন না চলে যায় কর্তা, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। বিভূতি উঠোন পেরিয়ে রাস্তার দিকে যাওয়ার সময় আরও একবার পেছনের দিকে চাইল, তবে দোতলায় এবার কাউকে দেখতে পাওয়া গেল না। এমনকি সেই গ্র্যামোফোনের সুরটাও থেমে গিয়েছে। চাকরটি কয়েক মুহূর্ত পরে বিভূতির সম্মুখে এসে দাঁড়াতেই সে প্রশ্ন করল, বাড়ির দোতলায় একজন মহিলাকে দেখলাম, উনিকে? উনি আমাদের রঞ্জন দাদাবাবুর দ্বিতীয় বউ। সে জানে আগের বৌমণি মারা গিয়েছেন। রঞ্জন দাদাবাবুর বাবার ওই অবস্থা বাইরের কেউ জানে না, কেবল জানে উনি পঙ্গু রুগী। তবে এই চোখ গেছে, কথা বন্ধ হয়েছে, সেটাও একই দিনে। সেদিন রঞ্জন দাদাবাবু বাড়িতে ছিলেন। একদিন রাত্রে খাবার দাবার খাবার পর একটা ছোট আমলকির মতো কালো ফল কেটে উনি বড়বাবুকে দিয়ে বললেন, বাবা খেয়ে নিন, দেখবেন আপনার পেটের ব্যায়ামও একদম ঠিক হয়ে যাবে। সেই রাতের পর থেকেই বড়বাবু চোখ আর কণ্ঠ দুটোই হারালেন। আমায় বলে গেলেন, রঞ্জনবাবু, বাবার তো এই অবস্থা হলো, এখন থেকে যা বলবো, যেরকম বলবো সেরকম চিঠিপত্র লিখবে। প্রয়োজনে তোমার বেতন বাড়িয়ে দেব, কোনো প্রশ্ন করতে পারবে না। আমি গরিব মানুষ, আপনি বলুন আর কি করতে পারি। আগের বছর এই মেয়েটিকে বিয়ে করে বাড়িতে রেখে গেছেন। হরজটাতে যে ওনার আরও একটি স্ত্রী আছে সেটি আমি জানি। এই অঞ্চলের অর্ধেকটাই ছোট কর্তার। কত মানুষ নিজের ইচ্ছায় জমি ছেড়ে দিয়ে জলের দরে তার কাছে বেচে দিয়ে চলে যায়। কয়েক বছরের মধ্যে এত বিষয় সম্পত্তি হয়ে গেল, আপনাকে কি বলবো। মাঝে মাঝে এই বাড়ির পেছনে একটা পুরনো কাঠের মন্দির আছে, ওখানে এসে অমাবস্যার রাতে কি সব যেন করেন, আবার চলে যান ওখানে। এই বৌমণি জানেন যে উনি ব্যবসার কাজে বাইরে থাকেন। এই মেয়েটির বাড়ি কোথায়? তা জানি না, তবে বৌমণির কাছে শুনেছি ওনার বাবা মা কেউ নেই। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, বাড়ির পেছনের মন্দিরে কি করেন, কখনো দেখেছেন আপনি? বা সেখানে কি এখন যাওয়া যাবে? না না, ওখানে আমায় কোনোদিনও যেতে দেয়নি। উনি দরজায় তালা দিয়ে চাবি নিয়ে চলে যান, খোলার কোনো উপায় নেই। কিন্তু খুলতে যে হবেই। তালা ভাঙবার কিছু একটা নিয়ে পেছনে এসো। এই রহস্য উন্মোচনের পথ পেয়ে গিয়েছি মনে হচ্ছে। ভয় নেই, তোমার চাকরি নিয়ে চিন্তায় পড়তে হবে না। বিভূতি পেছন বাড়ির দিকে এসে দেখল, খানিক দূরে জঙ্গলের মধ্যে একটি কাঠের তৈরি ছোট্ট কুটির আকৃতির ঘর রয়েছে। তার বন্ধ দরজার সামনে কিছুক্ষণ অপেক্ষা করতেই চাকরটা একটি হাতুড়ি নিয়ে উপস্থিত হলো সেখানে। বিদেশি কোম্পানির জাবদা তালা, সেটিকে ভাঙতে যথেষ্ট বেগ পেতে হলো তাকে। কুয়াশা ভেজা রোদের ছেঁড়া ছেঁড়া আলো হালকা প্রবেশ করল খোলা দরজার ভেতরের থেকে গর্ভগৃহে। পুরো ঘরটির মধ্যে কেবল একটি জিনিসই একটা ছোট্ট টুলের ওপরে কালো কাপড়ে বেঁধে রাখা হয়েছে দেখা গেল। বিভূতি সেটি হাতে তুলে নিয়ে কাপড়টি খুলে একটি পুস্তক পেল। জীর্ণ দুর্বল সুতোয় সেলাই করা কয়েকটা পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠা উল্টে দেখতে পেল মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে মহালাকিনী জাগরণের উপায়। তার নিচে নিখুঁত হস্তাক্ষরে লেখা রয়েছে, গর্ভবতী কোনো মহিলার পেটের ভ্রূণকে সংকল্প করে 3টি মরা জন্তুর ভোগ দিয়ে রাতের পর রাত সাধনা করে একনিষ্ঠ মনে সাধনা করতে পারলে দেবী এসে দেখা দেবেন উপাসকের কাছে। ইনি গর্ভস্থিত ভ্রূণের রক্ত পান করেন। যথাসময়ে তিথির সন্ধিক্ষণে দেবী এসে অন্তঃসত্ত্বা জননীর উদরের নিম্নস্থানে দাঁত বসিয়ে ভ্রূণের শরীর থেকে রক্ত পান করবেন। উপাসক এর বদলে লাকিনীর কাছে যা বর চাইবে তাই পাবে। লাকিনী দেবী এক প্রকার দুর্লভ
ফলের ভেতরে শক্তি প্রদান করে যাবেন। সেই ফল উপাসক যে কোনো কাজে লাগাতে পারে, তবে একটি ফলের ক্ষমতায় যে কোনো একটি সংকল্প পূরণ হবে। পরবর্তী সংকল্পের জন্য আবারও দেবীকে আহ্বান করে ভ্রূণের রক্ত পান করাতে হবে। তবে বিশেষভাবে মাথায় রাখতে হবে, যদি দেবীকে আহ্বানের পর সে ভ্রূণের রক্ত না পায়, তবে সে উপাসককে শেষ করে দেবে। তাকে একবারের জন্যেও প্রাণ ভিক্ষা দেবেন না। বিভূতির শরীরের সমস্ত পশম খাড়া হয়ে গেল। সে বুঝতে পেরে গেল এই সমস্ত কিছুর পেছনে কেবল দায়ী ওই রঞ্জন চৌধুরী। তবে হ্যাঁ, কাল ওই ছায়ামূর্তি যখন এসেছিল তখনই বিভূতি চোখে পড়ে, ফলে সে নিশ্চয়ই কাল তার কাজ করতে পারেনি, যেহেতু বিভূতি নিচে পৌঁছে গিয়েছিল সঙ্গে সঙ্গে। তার মানে আজ লাকিনি আবার আসবে। আজ রাতেই করতে হবে যবনিকা পতন। বিভূতি প্রথমে তার পকেট থেকে দেশলাই বের করে ওই পাণ্ডুলিপিটি জ্বালিয়ে দিল অবিলম্বে। তারপর পুনরায় বেরিয়ে পড়ল হারজাটার উদ্দেশ্যে। সে ঠিক করল সারাটা দিন সে লুকিয়ে থাকবে কোনো স্থানে। ঠিক রাতের বেলায় ওই বাড়ির দিকে যাবে সে। পরিকল্পনা মতো একটি জনহীন পাহাড়ের খাঁজে সে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিয়ে রঞ্জনবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিভূতি পথে হাঁটতে হাঁটতে উদ্ধার করে ফেলল তারানাথের দেওয়া পুঁথির পৃষ্ঠায় ওই লেখা ফুটে ওঠার কারণ। লেখাটির অর্থ হল, লুপ্ত আছে গুপ্ত কথা, নীড়ের পিছে জমছে ব্যথা, পিশাচ দলের প্রসাদ তোলে নরকরূপী স্বামীর ফলে। লুপ্ত আছে গুপ্ত কথা, অর্থাৎ এই গুপ্ত সংকল্পের কথা বলা হচ্ছে। নীড়ের পিছে জমছে ব্যথা, অর্থাৎ বাড়ির পেছনের ওই অংশের কথা বলা হচ্ছে যেখানের থেকে ওই লাকিনীর আবির্ভাব হয়েছিল। পিশাচ দলের প্রসাদ, অর্থাৎ ওই মৃত প্রাণীগুলি যেগুলি দিয়ে ওই লাকিনীর ভোগ দেওয়া হয়। এবং একদম শেষ লাইন, অর্থাৎ নরকরূপী স্বামী হলেন ওই রঞ্জন চৌধুরী। বিভূতি চুপি চুপি বাড়ির পেছনের ওই স্থানে গিয়ে বসে রইল। খাদের যে স্থান থেকে ভেসে উঠেছিল লাকিনী, ঠিক সেই জায়গায়। রঞ্জনবাবুর জানলার একদম নিচে গা ঘেঁষে রইল, যাতে সে দেখতে না পায়। বিভূতির ধারণায় ঠিক। রাত তখন কটা হবে জানা নেই। হঠাৎ মরা পচা গন্ধে ভরে উঠল পরিবেশ। বিভূতি পুটলির থেকে তারানাথের দেওয়া পুঁথি বের করে দুই হাতের মাঝে চেপে ধরল। সেই মুহূর্তেই তার মাথার উপরে জানলাটি খুলে গেল সশব্দে। রঞ্জন চৌধুরী জানেন যে লাকিনী আসছে। সে এই পূর্বাভাসের সঙ্গে পরিচিত। পর মুহূর্তেই খাদের ভেতর থেকে ধীরে ধীরে উন্মোচিত হল একটি প্রাণহীন কঙ্কাল সার ছায়ামূর্তি। তার শরীরে কেমন একটা লালচে আভা আছে, যাতে তার মুখাবয়ব স্পষ্ট দেখা যায়। ভাঙাচোরা মুখের থেকে তার অজস্র দাঁতগুলি প্রায় সবগুলি প্রস্ফুটিত। ঠোঁট নেই, চোখের অবস্থান তার কপালে। চোয়ালের বেশিরভাগটাই ফাঁকা শূন্য স্থান, সেখানের থেকে নির্গত হচ্ছে উল্লেখিত লালচে আভা। বিভূতি পুস্তক দুই হাতের সামনে উঁচিয়ে উঠে দাঁড়াল। খোলা জানলার ওপার থেকে রঞ্জন চৌধুরী বলে উঠলেন, আপনি এখানে কি করছেন? ওখানের থেকে সরে দাঁড়ান বিভূতিবাবু। আপনার নারকীয়তা আজ শেষ রঞ্জনবাবু। অসহায় মেয়েদের জীবন নিয়ে রক্তের খেলা খেলার স্বাদ আজই সমাপ্ত হবে। আমি মিটিয়ে দেব। ব্রজভূষণ বাবু! ব্রজভূষণের কোনো সাড়া পাওয়া গেল না। রঞ্জন চৌধুরী দরজা খুলে একটা ধারালো কোদাল নিয়ে পৈশাচিক দৃষ্টিতে ছুটতে ছুটতে এলেন বিভূতির দিকে। বিভূতির সামনে এসে দাঁড়িয়ে একটা কটাক্ষের হাসি হেসে বললেন,
ব্রজদাকে ঘরে মুখ বেঁধে ফেলে রেখেছি। আপনাকে আজ শেষ করে খাদে ফেলে দেব, সে জানতেও পারবে না। ঠিক এই সময় অদূরেই কালো অন্ধকারের ভেতর থেকে গর্জে উঠল একটি কুকুর। বিভূতি বিড় বিড় করে বলল, আপনার কাছে কৃতজ্ঞ থাকব পিসু ঠাকুর। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটি কালো মিশমিশে কুকুর, যার চোখের জ্যোতি রাত্রের অন্যান্য প্রাণীর থেকে আলাদা। সে ছুটে এসে তার বিরাট শরীর দিয়ে রঞ্জন চৌধুরীকে সজোরে ধাক্কা দিল। প্রতিফলনে ওই ব্যক্তির কোদালের আঁচড় খানিকটা লাগলো কেতুর শরীরে। এদিকে লাকিনী দেবী তখন বিভূতির অনেক কাছে চলে এসেছে। বিভূতি চোখ বুজে শক্ত হাতে সেই পুস্তক ধরে রাখলো তার সম্মুখে। রঞ্জন চৌধুরীর রক্তাক্ত শরীর লুটিয়ে পড়েছে মাটিতে। কেতু অন্তর্ধান হয়েছে অন্ধকারের দেওয়ালের ওপারে। লাকিনী মুখ নেড়ে কিছু বলছে রঞ্জন আর বিভূতির উদ্দেশ্যে, কিন্তু সেই পুঁথির এপারে তার কোনো শব্দ এসে পৌঁছচ্ছে না। বিভূতি লক্ষ্য করল তার দুই হাত অসম্ভবভাবে কাঁপতে শুরু করেছে। তবে সে কম্পন বেশিক্ষণ স্থায়ী রইল না। হয়তো লাকিনীর সর্বশক্তির প্রতিফলনে এই শারীরিক অভিব্যক্তি ঘটছিল, কিন্তু অদৃষ্টের লিখন কে বদলাতে পারে? তারানাথের ঠাকুরদার দেওয়া আশ্চর্য পুঁথি কোনো সামান্য বস্তু নয়, তার প্রমাণ বিভূতি আরও একবার পেল ওই রাতে। লাকিনী জাগরণের পাণ্ডুলিপির বলে দেওয়া কথা মতো বিভূতিকে উপেক্ষা করে ওই ঘরের মধ্যে লাকিনীর ছায়ামূর্তি না প্রবেশ করতে পারায় অদূরে পড়ে থাকা রঞ্জন চৌধুরীর রক্তাক্ত শরীর টেনে নিয়ে সে খাদে নেমে গেল। সমস্ত ঘটনা শেষ হলে বিভূতি প্রথমে ওই ঘরে ঢুকে জানলা বন্ধ করে দিল। মেয়েটি নিশ্চিন্তে ঘুমোচ্ছে বিছানায়। সে দৌড়ে ওপরে এসে দেখল ব্রজভূষণ বাবুকে খাটের পায়ার সঙ্গে হাত ও মুখ বেঁধে রেখে দিয়েছিল রঞ্জন চৌধুরী, যাতে সেই রাতে কোনো রকমের বাধা না সৃষ্টি হয়। তার কপালে আঘাতের দাগ। তারপর বাকি রাত ধরে সে সমস্তটা বলল ব্রজভূষণ বাবুর কাছে। প্রবীণ ব্রজভূষণের চোখে জল ভরে এলো। বিভূতি বলল, আপনার বোন মারা গেলে সে তার দ্বিতীয় স্ত্রীকে এই বাড়িতে নিয়ে এসে তুলত। আমি নিশ্চিত এই সমস্ত করে মানুষকে সম্মোহিত করে ষড়যন্ত্রের মাধ্যমে সে বিপুল সম্পত্তির মালিক হয়েছে। যে মেয়েটিকে বিয়ে করেছে দেখে এসেছি, তারও শুনেছি তিন কুলে কেউ নেই। এই রকম মেয়েদেরই সে শিকার বানাবে বলে ঠিক করেছিল, আমি নিশ্চিত। যাক, আপনার বোনকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এবার টাকা পয়সা যা লাগবে নীলগাঁও থেকে ব্যবস্থা করা যাবে। আমার মনে হয় আপনার শ্বশুরমশাই এতটাই ভালো মানুষ ছিলেন যার জন্য তাকে অন্ধ ও বোবা করে দেওয়ার প্রয়োজন পড়েছিল তার পাষণ্ড সন্তানের। উঠুন উঠুন ব্রজবাবু, ভেঙে পড়লে চলবে না। এই ঘটনার পর কেটে গেছে মাস চারেক। বিভূতির বাড়িতে এখন মাঝে মাঝে বিভিন্ন ধরনের মক্কেলের আগমন হয়। একদিন সকালবেলায় ব্রজভূষণ বাবু মিষ্টি নিয়ে হাজির হলেন। বৈঠকে বসে বললেন, আপনার কৃপায় আমার বোনটার একটা ছেলে হয়েছে বিভূতি বাবু, এই নিন মিষ্টি খান। হারে আরে, আমার কৃপা শব্দটার উল্লেখ করবেন না, তাতে আমার নেপথ্যের থেকে আমার গুরু স্থানীয় ব্যক্তি অসন্তুষ্ট হবেন। অন্যায় চিরস্থায়ী নয়, এক সময় না এক সময় তার অবসান হবেই। ব্রজভূষণ বাবু পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করে বিভূতিকে একটা দিলেন এবং একটি নিজে ধরালেন। তারপর বললেন, আপনি এই সমস্ত জিনিস জানলেন কি করে? যদি আপত্তি না থাকে আমায় বলতে পারেন কি? কৌতূহলে তো ঘুম হচ্ছে না মশাই। বিভূতি ঊর্ধ্বমুখী ধোঁয়া ছেড়ে বলল, আপনার জানবার অধিকার আছে বই কি, শুনুন তবে।
এই বলে বিভূতি তার সম্পূর্ণ অভিযানের কাহিনী শুনিয়ে চলল ব্রজভূষণ বাবুর কাছে। অবশেষে কিছু কথা আরো বলল যেগুলি আপনারা জানেন না। সে বললে, জমিদার বাড়িতে বলে দেওয়া ঘোড়া জিতে যাওয়ায় আমার উপঢৌকনের 6 লাভ। অমন খাতিরদারি আমি কোনোদিনও ভুলব না, বুঝলেন? তবে ফিরে আসার আগে ওই নীল পাহাড়ে আরেকবার গিয়েছিলাম। তারানাথ একইভাবে স্বর্ণ মন্দিরে দাওয়ায় বসে আছেন। আমায় বলেছিল, বিভূতি তুমি ফিরে যাও, আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না এসব ঝক্কি সামলানোর। নতুন ভাবে নতুন পরিচয়ে শুরু করো নিজের জীবন। এখন আর বৃদ্ধ পসারহীন জ্যোতিষের কাছে হাত দেখাতে মানুষ আসে কই? বরং তোমার মতো যুবক মানুষের ক্ষমতায় কুলোবে দৌড়ঝাঁপ করে মানুষের পাশে দাঁড়ানোর। চারির বিয়ে হয়ে গেছে, তোমাদের বউঠান আর নেই। আমায় বরং একটু ছুটি দাও এবার। তবে পণ্ডিত বিভূতিভূষণের কর্মজীবন কিন্তু স্বর্ণের মতো উজ্জ্বল, এই বলে দিচ্ছি। প্রয়োজনে আমাকে ডেকো, খুব বিপদে পড়লে। আমায় ডাকার উপায় তো তুমি জানোই। বাকি রইল মর্টলেনে যাওয়ার কথা। ফিরবো আমি অবশ্যই। আমি যাওয়ার আগে তুমি ঠিক খোঁজ পেয়ে যাবে। ব্রজভূষণ বাবু অবাক হয়ে সমস্ত কাহিনী শুনলেন। মুহ্যমানের মতো হয়ে তিনি প্রশ্ন করলেন, এর মধ্যে তিনি আর এসেছিলেন নাকি? বিভূতি বলল, না, এর মধ্যে তিনি আর আসেননি। তবে কাল রাতে আমি স্বপ্ন দেখেছি তারানাথ তার মর্টলেনের বাড়িতে তার বৈঠক ঘরে বসে রয়েছে। তার মুখে সেই রহস্যময় হাসি।